আফ্রিকার সঙ্গে এমন কি ইস্যু যে আমেরিকার প্রেসিডেন্টকে এই ধরনের নাটকীয়তা করতে হয়, কিংবা আফ্রিকাকে চাপে ফেলে কোনো কিছু আদায় করা, আফ্রিকার ব্যাপারে খুব যে অনেক বেশি এরকম আমাদের আপত্তি আছে, বিষয়গুলো আসলে কি? মাত্র 20% মানুষ নিয়ে যারা 60% জমি দখল করে আছে তারা যদি জেনোসাইডের অভিযোগ আনে, এই অভিযোগটা কোনোভাবেই কোনোভাবেই দাঁড়াতে পারে। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যে পদক্ষেপটা নিয়েছে, আইসিসিতে কেস এনেছে, সেটা একটা এরকম কি বলবো, গ্লোবাল সাউথের কোনো দেশ এভাবে করে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিচ্ছে, কাজে এখানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে অনেকখানি ক্ষোভ হয়ে গেছে। They have joined BRICS, which is a consensus state for the United States, and also they are the one litigated Israel. প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যারা দেখা করতে আসছেন, কিংবা ওভাল অফিসে যারা দেখা করতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা, তারা তো সম্মান আশা করেন, কিংবা তারা আশা করেন যে হয়তো কূটনৈতিক বিষয়গুলো একটা রুলস নর্মস এর মধ্যে থাকবে। কিছু কিছু জায়গায় প্রেসিডেন্ট এটি ভাঙছেন, কোনো কোনো জায়গায় তিনি মনে করছেন যে জবাবদিহিতার আওতায় আনা উচিত, কোনো কোনো জায়গায় তিনি নিজস্ব কিছু ব্যাখ্যা হয়তো দাঁড় করাতে পারেন। আমি ঠিক জানি না, আপনার কাছে পুরো ঘটনা অর্থাৎ এই বৈঠকটি নিয়ে আপনার কাছে শুনতে চাই যে এটা কতটা প্রেসিডেন্সিয়াল হলো। ধন্যবাদ। আসলে প্রথমেই কিন্তু জুয়েল আপনি বলেছেন যে আসলে এটা হয়তো অনেকটা রিপিটেশন অফ দ্য ইনসিডেন্ট বিটুইন প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড জেলেনস্কি, এবং আপনি কেন আরো বলেছেন যে এটা হয়তো ইনসিডেন্টালি হয়ে গেছে আর এটা হচ্ছে পরিকল্পিত। আসলে দেখুন, প্রথমে কিন্তু ইন্ট্রোডাকশনটা কি, যে সিরিল রামাফোসা is very respected in some circle, less respected in other circle. That is the beginning. So এখন রামাফোসা একটা কাজ করেছেন যে এটা I do not have a plane to offer you. I think that was a loose talk. At this point, আমি মনে করি ডিপ্লোম্যাটিক কোড বা ডিপ্লোম্যাটিক যে পাওয়ারের কথা যদি মনে করেন, সেখানে আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে কিন্তু বিয়ন্ড ডিপ্লোম্যাটিক নর্মস। মানে রামাফোসা যেটি বিবাদ নিয়ে বলেছেন, এটি কি আপনার কাছে কি মনে মজা করে বলেছেন না খোঁচা দিয়েছিলেন প্রেসিডেন্টকে, কোনটা? এটা হয়তো যেহেতু তাকে এইভাবে ইন্ট্রোডাকশন করেছে সেখানেই হয়তো সে একটা কথা বলে ফেলবে নাকি, বাট আমি হয়তো দোজ আর অলসো ভেরি লুজ কাইন্ড অফ টক, যেটা জেলেনস্কিও যেমন একটা বই যখন করেছিলেন যে অতিরিক্ত রিঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন, যেটা আর কি। সবচেয়ে বড় এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। সাউথ আফ্রিকা এজ এ কান্ট্রি, হোয়াট হ্যাপেনিং ইন দ্যাট কান্ট্রি ওভার দ্য ইয়ার্স। আপনি দেখুন, they have joined BRICS, which is a consensus state for the United States, and also they are the one litigated Israel, in many fronts. So those background, I do not know if I was president of South Africa, I would come to this level, knowing that what happened to Zelensky and knowing about the way this president actually is totally different than the previous president of the United States. So this is a kind of I think Ramaphosa just exposed himself. So this kind of insultation, which is not actually good for the country, United States. এবং সেকেন্ড টাইম এটা করেছেন যেটা এখন দেখুন, আপনি যে সুন্দরভাবে যেটা বলছেন আমি এগ্রি করি, এটা কিন্তু সম্পূর্ণ পরিকল্পিত করা হয়েছে। এখানে ভিডিও ক্লিপস, একজন প্রেসিডেন্ট এইভাবে কিন্তু এই লেভেলে প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট টক লেভেলে সাইটেশন করে না। এগুলো হচ্ছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় লেভেলে হয় বা আরো নিচের লেভেলে হয়, বা স্পেশাল টাস্ক ফোর্সে এই ধরনের ভিডিও, এই ধরনের কিংবা ইন্টারনাল মিটিং এ হতে পারে। ইন্টারনালি হয়তো মিটিং এ আমেরিকার কনসার্নটা তিনি জানাতেই পারেন, বাট নট এট দিস প্রেসিডেন্সিয়াল লেভেল। এখন যেটা তার এলিগেশন যেটা হচ্ছে, সেটা আপনি জানেন 80 জন 89 জন কে কয়েকদিন আগে রিফিউজি স্ট্যাটাস দিয়েছেন সাউথ আফ্রিকার ফার্মার, এবং ফার্মার গুলো বলা হচ্ছে হোয়াইট সাউথ আফ্রিকান। আমরা জানি ইলন মাস্ক is also original from South Africa, then on way to Canada and the United States. So এখানে তারও কিছু কিন্তু এটা আছে আমার কাছে। এবং তিনিও ছিলেন বৈঠকে, তিনিও ছিলেন, এই যে দেখা যাচ্ছে যে ইলন মাস্কও আছেন, এবং সেখানে একজন দেখুন সাংবাদিক কিন্তু শাউট করেছেন, whatever it is, the forum they offered to a chief of the state, chief of the government of another country, I think to me I cannot take it in any way. আমি জানি না আমরা ডিপ্লোম্যাটিক নর্মস বা পলিটিক্যাল নর্মস বা বাইলেটারাল মাল্টিলেটারাল নর্মস, এগুলো আমার কাছে মনে হচ্ছে what we learn, what we want to see is totally replaced by, as I kept on saying that good virtues are gone. এখন সম্পূর্ণ is totally different. This is totally unconventional way.
I mean, if you go like this, it's going to be like nasty, person to person, the way actually we deal. That's what is the way actually started. So, if I had the president of South Africa, I would actually come to be given like what we are doing internationally, particularly BRICS, and also against, the strong, the opponent against what actually Israel is doing in Gaza. So those factors, plus actually Elon Musk, they needed to factor all those things. I don't know actually. He said that we are here to reset the relationship between Cyril Ramaphosa বলেছেন, reset the relationship between the United States and South Africa. So I do not know what they expected based on their intelligence report. Their ambassador is here, United States South Africa ambassador. Usually they get brief and they know actually what's going to expect and what level. So আমার কাছে মনে হয়েছে এটা very unprofessional way. আমরা যেটা জেলেনস্কির ক্ষেত্রেও দেখেছি, the whole world is going to be again watching that. Well, this is becoming the norms of the United States to treat a president of another Okay. nation. Okay. So with all those things, I don't know what we gain United States out of this. Instead of, I think, exposed us to a lot of criticism. ওকে, ডক্টর মেহনাজ মোমেন, আবারও হয়তো আপনার কাছে যেটি জানতে চাই সেটিকে প্রাসঙ্গিক করতে হচ্ছে ইউক্রেনের জেলেনস্কির সঙ্গে। জেলেনস্কির সাথে বৈঠকের সময় কিছু বিষয় তো ইন্টারেস্টের জায়গা আছে, তাদের সঙ্গে খনিজ মিনারেল চুক্তির বিষয়টি ছিল। পুতিনকে তিনি পছন্দ করেন, জেলেনস্কিকে তিনি শুরু থেকে বলছিলেন এই যুদ্ধের জন্য জেলেনস্কি অনেকাংশে দায়ী। কিছু বিষয় হয়তো আগে থেকে রসায়ন কাজ করছিল, সেটি হয়তো বিস্ফোরণ হয়েছে। কিন্তু রামাফোসার সঙ্গে কিংবা আফ্রিকার সঙ্গে এমন কি ইস্যু যে আমেরিকার প্রেসিডেন্টকে এই ধরনের নাটকীয়তা করতে হয় কিংবা আফ্রিকাকে চাপে ফেলে কোনো কিছু আদায় করা, আফ্রিকার ব্যাপারে খুব যে অনেক বেশি এরকম আমাদের আপত্তি আছে, বিষয়গুলো আসলে কি অল্প করে আপনার কাছে জানতে চাচ্ছি। আমি একটা বিষয়ে ডক্টর গোলাম মাকবরের সাথে এবং আপনার সাথে দ্বিমত পোষণ করি। আমার কাছে মনে হয় বোথ জেলেনস্কি এবং সাউথ আফ্রিকা দুটোই পূর্ব পরিকল্পিত, একটাও ইনসিডেন্টালি কিছু হয়নি। আচ্ছা, 2 নম্বর কথা, এখানে সাউথ আফ্রিকার যে ব্যাপারটা আছে, যেখানে সাউথ আফ্রিকা একটা আলটিমেট একটা যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যে পদক্ষেপটা নিয়েছে, আইসিসিতে কেস এনেছে, সেটা একটা এরকম কি বলবো, মানে গ্লোবাল সাউথের কোনো দেশ এভাবে করে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিচ্ছে, কাজে এখানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে অনেকখানি ক্ষোভ হয়ে গেছে। কিন্তু আমরা যদি আবার ইতিহাসের দিকে তাকাই, সাউথ আফ্রিকা যে জিনিসটি করেছে সেটারও কিন্তু একটা ইতিহাস আছে। ইসরায়েল বছরের পর বছর কিন্তু সাউথ আফ্রিকার অ্যাপার্থাইড রেজিমকে সাপোর্ট করে গেছিল। ইসরায়েলের কারণে, ইসরায়েল এবং আমেরিকার কারণে ওই সে অ্যাপার্থাইড আপনার ভাঙতে অনেক সময় লেগেছিল। হ্যাঁ, কিন্তু যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে দুটি কারণ, একটা হচ্ছে ব্রিক্স এবং তার থেকেও বড় কারণ যে এই আইসিসিতে যে কেসগুলো সাউথ আফ্রিকা এনেছে সেটার কারণে অনেক ক্ষোভ আছে। আচ্ছা, আরেকটা কথা আমি বলবো যে আমরা জেনোসাইডের আলোচনা করছি এবং সেখানে প্যালেস্টাইনের আলোচনা হচ্ছে না, এটা একেবারেই অগ্রহণযোগ্য। এবং যেগুলো জেনোসাইডের উদাহরণ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প তুলে ধরেছেন, এগুলো আমার কাছে মনে হয় ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, সাউথ আফ্রিকায় বিভিন্ন দেশের মতো আমেরিকার মতো অনেক ক্রাইম আছে, অনেক মানুষ মারা গেছে, সেখানে শ্বেতাঙ্গ আছে, অশ্বেতাঙ্গ আছে, সবাই আছে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকান, আপনার শ্বেতাঙ্গ পরিসংখ্যান অনুযায়ী মানে 20%-এরও কিন্তু কম সাউথ আফ্রিকায়, কিন্তু 60%-এরও বেশি জমি তাদের দখলে। কাজে এই স্ট্যাটিস্টিক্সটাই কিন্তু বলে দেয় যে এটা একটা মানে যাদের মানে মাত্র 20% মানুষ নিয়ে যারা 60% জমি দখল করে আছে, তারা যদি জেনোসাইডের অভিযোগ আনে, এই অভিযোগটা কোনোভাবেই আপনার মানে কোনোভাবেই দাঁড়াতে পারে। হ্যাঁ, এবং আর এখানে যেটা মানে সাউথ আফ্রিকার যে হোয়াইট ফার্মারদেরকে যেটা একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু গ্রিন কার্ডের মধ্যে দিয়েও যেতে হবে না, তারা এসছে এবং তারা কিন্তু সরাসরি আপনার সিটিজেনশিপের একটা পাথে যাবে। এবং এটা নিয়ে কোনো দ্বিমত নাই, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটা জায়গায় খুব ক্লিয়ারলি বলেছেন যে এলন ওয়ান্টেড ইট। হ্যাঁ, তো আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনের আরেকটা জিনিস যে সবকিছু খুব খোলামেলা। তো সেই জন্য আমি আরেকটা কথা বলবো যে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট যে বলেছেন যে আই এম সরি আই ডিডন্ট হ্যাভ আ প্লেন টু গিভ ইউ, এই খোঁচাটা, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমেরিকা কিন্তু সমস্ত নর্ম ভেঙেছে, এটা একটা অন্য দেশেরও কিন্তু এখন একটা অনেকটা একটা পারমিশন হয়ে গেছে, এই নর্মটা কেউ মানছে। হ্যাঁ, এবং এইটা এই যে আমি জানি প্লেনের প্রসঙ্গ আরো আসবে,
কিন্তু মানে মোট কথা একদম যা কিছু আপনার নর্ম ভাঙা, ব্রাইট নেওয়া, যা কিছু হচ্ছে সবকিছু প্রকাশ্যে, সবকিছু খোলাখুলি হচ্ছে। কাজে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট যে কথাটি বলেছেন এটা অনেকটা উনি উনার স্টেটাসটাকেও উনি আবার মানে ধরে রেখেছেন। তবে এটা তো সত্যি যে দুটা দেশের যে কূটনৈতিক সম্পর্ক বা যে ধরনের নর্মস আমরা দেখি সেগুলো আর কি কোনো দেশের সাথে আমরা দেখছি যে সেটা রাখা হচ্ছে না। ইভেন এই যে আপনার ভ্রমণ করে আসলেন মধ্যপ্রাচ্যে, সেখানে উনি যেভাবে করে প্রশংসা করছেন সাউদি প্রিন্সের বা যেভাবে মানে সেগুলো কিন্তু নর্ম ভাঙা, এগুলো কিন্তু মানে শুধু নেগেটিভ না, এমন ভাবে প্রশংসা করা এটাও কিন্তু আপনার নর্মের মধ্যে পড়ে না। কাজে ওই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে কূটনৈতিক যে আপনার শিষ্টতা সেটা কিন্তু আমেরিকা সেটা এই 5 মাসে সেটা থেকে অনেকটাই বেরিয়ে এসছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।